আজ জাতীয় নির্বাচন কমিশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ নব তৃণমূল এমএলএদের বৈঠক। বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূল। আর এই নিয়ে কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। আবির, ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে নিজেদের আসল তৃণমূল দাবি করেছেন এই ঋতব্রত শিবির। আজ এই যে বৈঠক রয়েছে তা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কি তাহলে দলের প্রতীক, দলের ফান্ড, কার্যত দলের কর্তৃত্বই অফিসিয়ালি দাবি করবে এবার এই নব তৃণমূল শিবির? দেখো, নতুন করে দাবি করতে তাদেরকে হবে না। তার কারণ হচ্ছে তারা যে জাতীয় কর্মসমিতি তৈরি করে তারা যখনই নির্বাচন কমিশনের কাছে আইনত সমস্ত কাগজ এবং কলকাতাতে সিও দপ্তরে দেখা করে তারা জানিয়েছিল, তখনই তারা বুঝিয়ে দিয়েছিল যে তারাই আসল তৃণমূল। এবার কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যখন নিজেদেরকে আসল বলে দাবি করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে নাম, প্রতীক, ফান্ড সমস্ত কিছুই তাদের পাওয়ার কথা। এক্ষেত্রে অসুবিধা হয়ে গিয়েছে যে অপর এক গোষ্ঠীও, যারা আসলে পুরনো তৃণমূল যাদেরকে আমরা বলছি বা কালীঘাটপন্থী, তারাও একই সঙ্গে জাতীয় কর্মসমিতি তৈরি করে তাদের যে তালিকা সহ নাম, প্রতীক সহ বা এগুলো একই আইনতর মধ্যে সংযুক্তই থাকে, তারাও পাঠিয়ে রেখে দিয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 10 জন, সব মিলিয়ে তারা যে 10 জন যারা নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের মুখোমুখি হতে চলেছেন, সেখানে তাদের তরফ থেকে দাবি জানানো হবে যেন দ্রুত তাদেরকেই এই দলের প্রধান বলে স্বীকৃতিটা দিয়ে দেওয়া হয়। প্রথমত হচ্ছে যে আজকে তারা যখন দেখা করতে চলেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যাতত্ত্বের দিক থেকে গুরুত্ব যেমন পাবেন, তার থেকেও বেশি করে তারা গুরুত্ব পাবেন যে জাতীয় কর্মসমিতির যারা তারা যে বৈঠক করে যাদেরকে পদাধিকারী তৈরি করেছেন, সেই পদাধিকারীদেরকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু নিয়ম রয়েছে, সেটি কতটা গুরুত্ব পেতে চলেছে। এটা ঠিক পরিষদীয় ক্ষেত্রে এই মুহূর্তে তারা বলছেন যে তাদের হাতে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক রয়েছে এবং তাদের বক্তব্য যদি নির্বাচন কমিশন মনে করে তার প্রমাণ তারা দিয়ে দেবেন, বা যদি স্পিকারও মনে করেন, যদিও স্পিকার এখনো পর্যন্ত ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং তাদের ব্লককে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু যদি তারা মনে করেন যে কোনোভাবে বিধানসভার অভ্যন্তরে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদেরকে প্রমাণ দিতে হবে, তারা সেটা দেওয়ার জন্য তৈরি রয়েছেন। দ্বিতীয়ত, সাংসদদের মধ্যে একটা বড় অংশ লোকসভার তারা ইতিমধ্যে এনসিপিআই তে মিশে গিয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে তারাও চাইছেন যে নাম এবং প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর হাত থেকে চলে যাক। এখন আগামী দিনে তারাও যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং হস্তক্ষেপ করে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে মিশে যান বা তাদেরকে সাহায্য করেন, তাহলে সেটা আরো একটি বড় রাজনৈতিক চমক হতে চলেছে। এবং বাকি যারা এখনো পর্যন্ত সাংসদদের মধ্যে লোকসভাতে এবং রাজ্যসভাতে রয়েছেন, তারাও যে ঠিক আসলে কোন দিকে রয়েছেন সে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। ফলে আজকের যে বৈঠক দুপুর 12টা থেকে হতে চলেছে, সেখানে আইনত কেন তারা নিজেদেরকে দাবি করছেন, দ্বিতীয়ত জাতীয় কর্মসমিতি তৈরি করে তারা কি রেজলিউশন গ্রহণ করেছেন, তার কারণ কোনোটি রাজনৈতিক দলের নিজস্ব কিছু সাংবিধানিক বিষয় থাকে, তার মধ্যে থেকে দাঁড়িয়ে তারা কি কাজ করেছেন তার যাবতীয় ব্যাখ্যা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের টিম আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে রাখতে চলেছে। ধন্যবাদ আমির। कितने एमएलए हैं? कितने एमएलए हैं? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা, যাদের দলে রয়েছেন 60 জনেরও বেশি বিধায়ক এবং তারাই আসল তৃণমূল বলে দাবি করা হচ্ছে, তারা জাতীয় নির্বাচন কমিশনে তাদের বৈঠক রয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এর আগেই নির্বাচন কমিশনে তারা চিঠি দিয়েছেন দলের দখল এবং প্রতীক নিয়ে। মমতা তৃণমূলের সঙ্গে নব তৃণমূলের একটা টানাপোড়েন চলছে। এই আবহেই আজ জাতীয় নির্বাচন কমিশনে আজ বৈঠক রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে যে কি করতে পারে নির্বাচন কমিশন। এই নিয়ে আমরা কথা বলবো। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কমিশন শিবসেনা বা অন্য ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল, এক্ষেত্রেও কি তাই হতে পারে? কমিশনের সামনে কি কি অপশন রয়েছে? দেখো, প্রথমত নির্বাচন কমিশন আজকে যে ফুল বেঞ্চ নব তৃণমূলের সঙ্গে বৈঠক করবে, এখানে মূলত জাতীয় কর্মসমিতি বৈঠকে তারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন, কি কি রেজলিউশন ছিল, সেগুলি জানতে চাওয়া হবে। যেহেতু নব তৃণমূলের তরফে সময় চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের থেকে, এই জন্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদেরকে সময় দিয়েছে। কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে
যেভাবে নির্বাচন কমিশনকে যে পদ্ধতিতে যে রেজলিউশন আকারে তারা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনকে দলের স্বীকৃতি নিয়ে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানতে চাইবে নব তৃণমূলের থেকে তারা কি ভিত্তিতে এই কর্মসমিতি তৈরি করলেন, তাদের সঙ্গে কতজন দলের সদস্যরা রয়েছেন, এটা কিন্তু প্রমাণ করতে হবে নব তৃণমূলকে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শুধুমাত্র নব তৃণমূল নয়, কালীঘাট তৃণমূলের সঙ্গেও বৈঠক করবে। তার কারণ কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মী সমিতি থেকে শুরু করে তাদের তরফেও রেজলিউশন পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তাই নির্বাচন কমিশন দুপক্ষের সঙ্গেই আলোচনা করবে বলেই সূত্র জানা যাচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে আজ নব তৃণমূলের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, তখন তারা কি ভিত্তিতে দলের লোগো, দলের প্রতীক তারা চাইছেন এবং তারাই নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলে যে দাবি করছে, এটা তাদেরকে সদস্য সংখ্যা প্রমাণ করতে হবে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, এই আইন অনুযায়ী তাদেরকে প্রমাণ করতে হবে। তারপরেই তারা দলের প্রতীক বা দলের কারা চেয়ারম্যান যাদেরকে তারা নির্বাচন করেছেন, সেই দলের চেয়ারম্যান থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক, ট্রেজারার, অর্থাৎ নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়ে থাকে, বিশেষ করে নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো থেকে শুরু করে যে কোনো বৈঠকে ডাকা, সেক্ষেত্রে তার আগে এই নব তৃণমূলকে প্রমাণ করতে হবে যে তাদের সদস্য সংখ্যা কত রয়েছে বা তারাই আসল তৃণমূল। কিন্তু এক্ষেত্রে আবারও জানিয়ে রাখি, এক্ষেত্রে কালীঘাট তৃণমূলকেও কিন্তু ডাকবে নির্বাচন কমিশন। আচ্ছা, মানে দুপক্ষের সঙ্গে, দুই শিবিরের সঙ্গেই কথা বলবে নির্বাচন কমিশন। আজ দুপুর 12টায় এই নব তৃণমূলের 10 জন প্রতিনিধির সঙ্গে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ তারা বৈঠক করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। कितने एमएलए हैं? নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। আসল তৃণমূল কারা, দলের নাম প্রতীক থাকবে কাদের হাতে? এবার বাংলায় কি তাহলে মহারাষ্ট্র মডেল? জোরালো হচ্ছে জল্পনা। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, তখন আমাদের যে বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। এই বালিশ্রিত যে টিম, সেটা বিজেপির মদতে অনৈতিকভাবে তারা মদত পাচ্ছে। তাদের দেখতে হবে যে আমরা সকলকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। বাঁচতে চাই বিজেপি, তাই আর কি হচ্ছে, কার মার্ডার কেস, কার অবৈধ নির্মাণ, এগুলো সব এখন ন্যাকা সাজছে। সবাই নয়, অনেকের ওপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিজেপি ওদের সাপোর্ট করছে। আমরা এসব নিয়ে আদৌ চিন্তিত নই। আমাদের একটাই প্রতীক, মমতা ব্যানার্জির মুখ। আমরা আসল তৃণমূল কংগ্রেস, মমতাদির প্রতীকে এদের সব জন্ম। দুর্নীতি, বেনিয়ম, একের পর এক অভিযোগে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার নামে ফের এফআইআর হয়েছে। কালো কাচওয়ালা গাড়িতে ঝুলে ঝুলে যাতায়াত করেছেন রক্ষীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে এই ছবি দেখা গেছে। তার গাড়ির দুপাশে প্রাণের ঝুঁকি নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলে ঝুলে রক্ষীরা যাতায়াত করছেন এবং এখানে মোটর ভেহিকলস অ্যাক্ট ভাঙার অভিযোগ উঠছে। অনুপ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অনুপ, এই অভিযোগ সম্পর্কে যদি একটু জানাও।
হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় আবার অভিযোগ করলো। রাজীব সরকার তিনি কিন্তু এই অভিযোগ দায়ের করেছেন কালীঘাট থানায়। তার কারণ মোটর ভিকেল একটাই অভিযোগ দায়ের করা হয়েছে। মোটর ভিকেল আইনে যে আইন লঙ্ঘন করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মর্মেই অভিযোগ দায়ের করে এফআইআর হয়েছে। তার কারণ হিসেবে দেখা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ি বা ভবানী ভবনে যেদিন যাচ্ছিলেন সেই লক্ষ্য করা যায় তার যে নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষী তারা তার গাড়িতে কিন্তু ঝুলে যাচ্ছিল এবং গেটের সামনে দাঁড়িয়ে ঝুলছিল, যেটা কিন্তু কলকাতা শহর বা কোনো রাস্তা এইভাবে আইন লঙ্ঘন করা যায় না। যে কারণে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লিখিত কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলো এবং এই অভিযোগের ফলে আরো বিপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা বলা চলে। এবং দেখা যায় তার যে নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষী তারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন সেই গেট তুলে তারা রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং সেই ছবি সহ ইতিমধ্যে রাজীব সরকার যিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ফলে আরো বিপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয়টি অভিযোগ হওয়ার পরবর্তী ক্ষেত্রে যে আইন লঙ্ঘন তিনি করেছেন গোটা বিষয় কলকাতা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা আরো মামলা স্পেসিফিক করা হতে পারে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার নামে যেভাবে তার নিরাপত্তা রক্ষীরা তার গাড়ির গেট ঝুলে যাচ্ছিল সেটা কিন্তু বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে তারা মনে করছে। অর্থাৎ অনুপ আরো একটা এফআইআর হলো এবার অভিষেক ব্যানার্জির নামে রক্ষীদের বিপজ্জনকভাবে যাতায়াতের অভিযোগে মামলা হলো মোটর ভেহিকল অ্যাক্টের 123, 184 ধারায়। ইচ্ছামতে দখল করে গেস্ট হাউস। সম্প্রতি এমনই দুটি গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো বেআইনি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু। ইচ্ছামতি দখল করে একের পর এক হোটেল, গেস্ট হাউস, অভিযোগ সবই বেআইনি। বিতর্কের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত নির্দেশ দেয় বেআইনি গেস্ট হাউস ভেঙে ফেলার। হাইকোর্টের নির্দেশ মতো বুধবার সকাল থেকে কি বেআইনি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু। মালপত্র সরানোর জন্য আরেকটি গেস্ট হাউস টাকি পুরসভার কাছে 3 দিন সময় চেয়েছে। হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা। উত্তর 24 পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন এমনই একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল, গেস্ট হাউস। অভিযোগ সবটাই হয়েছে গত 15 বছরে। নিয়মের তোয়াক্কা না করে গজিয়ে উঠেছে এই গেস্ট হাউসগুলি। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। 2টি গেস্ট হাউস বেআইনি বলে চিহ্নিত করা হয়, সেগুলির ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজকে অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল। বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে এবং টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রোটেকশন রয়েছে করা হবে এবং নো এন্ট্রি করে দেওয়া হয়েছে এই পুরো এলাকা জুড়ে। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। হরিশ মুখার্জি রোডের পাশে একটা স্কুল, মিত্র ইনস্টিটিউশন। এই স্কুলেই পড়াশোনা করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দিন বদলের বাংলায় বদলের স্বপ্ন দেখছে ইতিহাস বিজড়িত এই স্কুলও। ষোলোরে বলরাম বোস ঘাট রোড, গেট অফ ভবানীপুর। আশুতোষ মুখার্জি রোড থেকে হরিশ মুখার্জি রোডে যেতে ঠিক ডান হাতে পড়ে মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন। অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গে জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন।
লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতে খড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জ্বলজ্বল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকে দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীকালে সভাপতি হন তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। 26শে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে, পদ্ম ফুটেছে। বদলের বাংলায় আশায় বুক বাঁধছে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশন। স্কুলটা শ্যামাপ্রসাদের স্মৃতিধন্য স্কুল। ওনার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। তো আমাদের আবদার তো থাকবে এই স্কুলটা যাতে পিএম শ্রী তকমা পায়, মডেল স্কুল হয়। একসময় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরকে বলা হতো ব্রিটিশ পিরিয়ডে ইটন অফ দ্য ইস্ট। আমরা যাতে সেই ঋত গরিমা ফিরে পেতে পারি। বাংলা মিডিয়ামের সার্বিক দুর্দিনেও আমাদের স্কুল কিন্তু বরাবর ধারাবাহিকভাবে 1000-এর উপর ছাত্র ধরে রেখেছে। আরেকটু ভালো যদি স্মার্ট ক্লাসরুম হয়, আরও যেসব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি শিক্ষক পাই। আমাদের এত বড় স্কুলে একজন মাত্র গ্রুপ ডি, তো সেক্ষেত্রে যদি গ্রুপ ডিরও ক্ষেত্রে সরকার একটু দেখেন, আমাদের আবেদন রইল আপনাদের নিউজের মাধ্যমে। 121 বছর আগে 1905 সালে প্রতিষ্ঠিত মিত্র ইনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা 1000। প্রতি বছরই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা পালিত হয়, যেহেতু এই স্কুলের উনি অন্যতম উজ্জ্বল এক জ্যোতিষ্ক নক্ষত্র এবং দীর্ঘদিন উনি এই স্কুলের জন্য একজন নিবেদিত প্রাণ ছাত্র ছিলেন, সেবা করেছেন। আগের সময় কিছু ওই লাইব্রেরি গ্র্যান্ট ট্যান্ট পাওয়ার ক্ষেত্রে আমরা পাইনি, তো এই সরকারের ক্ষেত্রে আমরা আশা করি যে এগুলো দেখবেন। সমস্ত ডিআই অফিসের যারা আধিকারিক এবং সর্বশিক্ষা মিশনের যারা ইঞ্জিনিয়ার, তারা এসে অলরেডি সমস্ত ইন্সপেকশন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই স্কুলের যে পরিকাঠামো বা যেগুলো ইমিডিয়েট মানে নজর দেওয়া দরকার আর ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে গেছেন। আমরাও আশাবাদী নতুন সরকারের আমলে। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকারের কাছে তারা নতুন স্কুলের এবং নতুনভাবে এই স্কুল সেজে ওঠার স্বপ্ন দেখছেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।